স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আছেন এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন আমাদের নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নেব দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলো। তাইমুর, আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা আলোচিত খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানিয়েছেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট বা রেড নোটিশ জারি করা হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের তিনি আরও জানিয়েছেন, ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। তবে ভারত যদি তাকে ফেরত না দেয়, সেক্ষেত্রে দুদেশের মধ্যে যেই বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি, সেটা লঙ্ঘনের সামিল হবে বলেও উল্লেখ করেছেন আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা আরও জানিয়েছেন, দেশের 25 জেলায় 2500 গায়েবী মামলা চিহ্নিত করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসব মামলা প্রত্যাহার করা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। তাইমুর, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতি বিপ্লবী চেতনা দিয়ে সমাজে অস্থিরতা বা বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টি করা যাবে না, কোনো হঠকারিতা করা ঠিক হবে না। তিনি বলেছেন, গত ফ্যাসিস্ট সরকার দেশে যে জঞ্জাল সৃষ্টি করেছিল, বর্তমানেও নানা দাবি দাবা আদায়ের জন্য বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র চলছে। বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব বলেছেন, যেহেতু বিভিন্ন সংস্কার প্রস্তাব আসছে, তাই ন্যূনতম সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি। তাইমুর, এই ছিল আমার কাছে দিনের আলোচিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ গুরুত্বপূর্ণ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। 5 আগস্টের পরে দেশ ছেড়ে চলে গেলেন, পালিয়ে গেলেন শেখ হাসিনা। সেই শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি ইন্টারপোলের। আইন উপদেষ্টা আজকে বলছেন যে যেহেতু আমাদের একটি বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তি আছে, সেই চুক্তির আলোকে তাকে ফেরত না দিলে এই চুক্তির লঙ্ঘন হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, ভারত কি? কারণ গত এই 5-6 মাসে তো ভারতের আচরণগুলো কিছু বলছে না, যেই মেসেজ দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে তারা আসলে ফেরত দিতে চাচ্ছে না। সেই জায়গায় ভারত কি এখন এইসব নিয়ম নীতির তোয়াক্কা করবে কিনা? না করবে কিনা জানি না। শোনেন, মানে একটা কথা আছে ইংরেজিতে, ম্যান ইজ আর্কিটেক্ট অফ হিজ ওন ফরচুন। মানুষ নিজেই তার ভাগ্য নির্মাণ করে, অথবা তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। তো হাসিনা নিজেই তার ভাগ্য নির্মাণ করেছে। আপনি যে চুক্তির কথা বললেন, 13 সালে এই চুক্তি হয়েছে এবং এটা 16 সালে সংশোধিত হয়েছে এবং স্পষ্ট উল্লেখ আছে যে হত্যা, গুমের মতো অপরাধ, এমনকি আর্থিক অপরাধের সাথে ন্যূনতম 1 বছরের সাজা হয়, আমি যতটুকু জানি, বা মামলা প্রক্রিয়াধীন আছে বা চলমান আছে। এরকম ঘটনায় যদি তখন ওই অনুপ চেটিয়া সহ এই বিচ্ছিন্নতাবাদীদের কিছু ইস্যু ছিল এবং বাংলাদেশের বলা হয়েছিল কিছু জঙ্গি, যেটা আসাম এবং আপনার এই বিহার টেরিয়া অঞ্চলে লুকায়িত ছিল, সেই প্রেক্ষাপটে বোধহয় এটা হয়েছিল। হ্যাঁ, ফেরত দিয়েছে 15 সালে। বাট তারা তো জানে না যে তার বিশ্বস্ত ভিত্ত তার একই পরিণতি হবে। তাহলে এই চুক্তি কি হইতো জানি না। এখন চুক্তি আছে, চুক্তির মধ্যে আবার ফাঁক ফোকর আছে। কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অপরাধ, একটা হলো আর্থিক দুর্নীতি, ভয়ঙ্কর লুটপাট, আর একটা গুম, অনেকগুলো গুমের আসামি এবং গণহত্যা। মানে অভিযোগ গুরুতর, খুবই গুরুতর অভিযোগ। এখন শেখ হাসিনা ধরেন, সে তো আর জানতো না তাকে এইভাবে পালিয়ে যেতে হবে। চিরকালীন একটা বন্দোবস্ত 41 সাল পর্যন্ত যা ইচ্ছা তাই করেছে এবং তাদের প্রভু ছিল ভারত এবং তাদের বিশ্বস্ত ভিত্ত ভয়ানক বিপদে পড়েছে। এখন তারা আশ্রয় দিয়েছে, যদিও এই তাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারতেই নানা শ্রেণী, পেশা, গোষ্ঠী এবং রাজনৈতিক নেতৃত্ব নানানভাবে এটার সমালোচনা করছে যে তাকে এইভাবে আশ্রয় দেওয়া, দ্বিপক্ষীয় সম্পর্ক বা বাইল্যাটারাল অনেকগুলো ইস্যু, সেইগুলার মধ্যে বাধা সৃষ্টি করে। ইতিমধ্যে ভারত বাংলাদেশের সম্পর্ক আপনি দেখতে পাচ্ছেন যে নানান রকম উষ্ণতা, নানান রকম সীমান্তে টানাপোড়েন, এবং এটা নিয়ে তার এমন পর্যায়ে যে একটা সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি করবার জন্য নানান ধরনের ষড়যন্ত্র। যদিও ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশী তো আর বদলানো যায় না, হ্যাঁ, তবে সম্পর্ক বদলানো যায়। কিন্তু ভারত দুর্ভাগ্যজনক হলো কি, তারা তাদের বৃহৎ দেশ, বৃহৎ শক্তি বা বৃহৎ জনগোষ্ঠী, বৃহৎ অর্থনীতি, যাই হোক, তারা কিন্তু এই অঞ্চলে তাদের একটা নেতৃত্ব, কর্তৃত্ব করবার সুযোগ ছিল। বাংলাদেশে শুধু হাসিনা এবং আওয়ামী লীগের সাথে তাদের যেই রকম সম্পর্ক, তাকে যেভাবে ব্যবহার করেছে, এটা তো দুর্ভাগ্যজনক। এবং বাংলাদেশকে তারা একটা মানে খানাখন্দের একটা জায়গা তৈরি করছিল নানানভাবে। বাণিজ্য ঘাটতির কথা বলেন, সীমান্ত সম্পর্কের কথা বলেন, অভিন্ন নদীর পানি সম্পর্ক বলেন, তিস্তা ফেনী নদী, মুহুরী নদী সহ অসংখ্য নদী দীর্ঘদিন যেগুলো বাংলাদেশের ন্যায্যতা ছিল, হক ছিল। এবং দুর্ভাগ্যজনক
যে বাংলাদেশ থেকে তারা পর্যটনে কত হাজার $1.5 বিলিয়ন বছরে তাদের পর্যটনেই শুধু তারা নিয়েছে, বাণিজ্য ঘাটতি আছে বিপুল অঙ্কের, তারপরে চিকিৎসার জন্য এখন আবার এখন হঠাৎ করে তাদের ছন্দপতন হয়েছে। তারা একটা কি বলবো, হাসিনা যে এইভাবে তার পরিণতি হবে তারাও বুঝতে পারে। এটা শুনছি সাউথ ব্লক কেটে নিয়ে নাকি নানান ধরনের তাদের ভৎসনা, যারা এই দায়িত্বে ছিলেন কেন তাকে টিকিয়ে রাখতে পারলেন না বা কেন। তো তাদের জায়গায় তারা ঠিকই আছে যে তার পুরনো দিনের বিশ্বস্ত ভৃত্য বা অনুগত কর্মচারী আপনি যাই বলেন তাকে তো তার আশ্রয় তাদের দিতেই হবে। তার এখন ঘোর দুর্দিন, কিন্তু এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে গ্রহণ করবে না। বাংলাদেশের সরকার তো নাই, তারা যেটা মনে করছে যে বাংলাদেশ ছোট দেশ, দুর্বল দেশ। গ্লোবাল রাজনীতি এখন ওই জায়গায় না, ইচ্ছা করলে আপনি গিলে ফেলবেন, খেয়ে ফেলবেন, বিষয়টা ওরকম না। বাংলাদেশও ধরেন আন্তর্জাতিক পার্সপেক্টিভ বলেন বা আমাদের জনগোষ্ঠী বলেন বা আমাদের মানুষের ঐক্য বা আমাদের মানুষের চেতনা, এই চেতনা এটাকে যদি আপনি ছোট করে দেখেন, ফেলনা করে দেখেন, আপনি তো দেখেছেন যে একটা ঘটনায় জাতীয় ঐক্য তৈরি হইতে আমাদের সময় নেয়। এই ঐক্যই কিন্তু আমাদের শক্তি। সেই জন্য বাংলাদেশকে যদি কেউ ওই অনুগত বা দাসসুলভ, কৃতদাসসুলভ মনোভাব আগের মতো পোষণ করে, সেটা তারা ভুল করবে। এবং ন্যায্যতার ভিত্তিতে তাদের সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক যদি ব্যত্যয় হয়, অবনমন হয়, তাহলে ভারতও কিন্তু ভালো থাকতে পারবে না। জি, নিঃসন্দেহে। থ্যাংক ইউ। এনডিএমএ চেয়ারম্যান ববি হাজ্জাজ, এই যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি, দিন শেষে ধরে নিলাম শেখ হাসিনাকে ভারত ফেরত দিল না যে কোনো চুক্তির আওতায়, সেক্ষেত্রে বাংলাদেশ ভারত ঢাকা দিল্লি সম্পর্কের সমীকরণ কোথায় গিয়ে দাঁড়াবে? জি, তাইমুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাকে, আমার বিজ্ঞ সহ আলোচক সহ বাংলা ভিশনের সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আগে পরিষ্কার আমরা একটা ধারণা করে নিতে পারি যে আমরা শেখ হাসিনাকে খুব অল্প সময়ে বা খুব সহজে ফেরত বিচারের আওতায় আনতে পারছি না, মানে আমাদের দেশের ভেতরে আনতে পারছি না এবং সেই কারণেই বিচারের আওতায় আনতে পারছি না। এটা আমাদের ধরে নিয়েই কাজ করতে হবে। অবভিয়াসলি সরকারের দায়িত্ব থাকবে আনতে চেষ্টা করা, এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন ওনারা সেটা কাজ করে যাচ্ছেন, এবং আমাদের মাননীয় আইন উপদেষ্টা যে কথাগুলো বলেছেন সেগুলো তার এই রেগুলার এক্সপেক্টেড যে কাজ এবং কর্মকাণ্ড, সেটার আঙ্গিকে উনি এই কথাগুলোও বলেছেন এবং এই কাজগুলো উনি নিশ্চয়ই করে যাচ্ছেন, সৎভাবেই করে যাচ্ছেন, এবং সেটার জন্য ওনাকে সাধুবাদ জানাই। তবে জিওপলিটিক্যাল বেশ কিছু ইস্যুজ আছে। ভারত, এগেন আমার বিজ্ঞ সমালোচক যে কথাগুলো বললেন যে ভারতের আমাদের সাথে সুসম্পর্ক দরকার, আমাদের যেমন ভারতের সাথে দরকার, ভারতেরও আমাদের সাথে দরকার। সো সেই আলোকে সামনে ভারত বাংলাদেশ সম্পর্ক অনেক এই মুহূর্তে খুবই নিচু একটা অবস্থায়, খুবই খারাপ মন্দা একটা অবস্থায় ভারত বাংলাদেশ সম্পর্ক আছে, কিন্তু সেটার উন্নতি হতে হবে। মানে এটা একদম রক বটম হিট করে গেছে, এটা থেকে আর অবনতি আসলে হতে পারে না। এখন বর্ডারেও দুদিন আগে আমরা দেখলাম এক এক জায়গায় ঝামেলা চলছে, উত্তেজনা, টিয়ার গ্যাস নিক্ষেপ, এই উত্তেজনা চলছে। সো এই জায়গাগুলো এর থেকে মন্দা আর যেতে পারে না আসলে। আই মিন রিয়ালিস্টিকলি স্পিকিং, আমরা অনেক দুঃসংবাদের কথা বলতেই পারি, ভয়ের কথা বলতেই পারি যে যুদ্ধ লেগে যাবে এই সেই, বাট আসলে রিয়ালিস্টিক্যালি যত মন্দা হতে পারে আপাতত ওই তত মন্দাতে আছে রিয়ালিস্টিক্যালি। তো এখন এটার থেকে উন্নয়ন হতে হবে এবং সামনে যে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেও হতে পারে, আগামী নির্বাচিত সরকার আমলেও হবে। ভারত কিন্তু এর মধ্যে একটু বলেছে যে নির্বাচিত সরকারের সাথে ভারত খুব পরিষ্কার করেছে এইটা কিন্তু শুধু ভারত না, আপনার বৈদেশিক সম্পর্ক যাদের সাথে আমাদের গুরুত্বপূর্ণ, চায়না বলেন, আমেরিকা বলেন, ওয়েস্টার্ন ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ভারত বলেন, সবাই একই কথা বলেছে যে তারা আগামী সরকার, নির্বাচিত সরকারের সাথে নতুন আলোচনা করবেন, নতুন সম্পর্ক তৈরি করবেন। সো ওই জায়গা থেকে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, নির্বাচন হতেই হবে। বাট এখন জাস্ট ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা হচ্ছিল, সো সেই জায়গা থেকে বলছি যে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নতি হবে, উন্নয়ন হবে, এটা আমি আশাবাদী। হ্যাঁ, পুরনো অনেক ভুল ত্রুটি আমরাও ক্ষমা করে দেব, ওনারাও আমাদের সাথে সুসম্পর্ক যেহেতু দরকার এই জায়গায় যাব, কিন্তু এর মাধ্যমে শেখ হাসিনাকে ওনারা ফেরত দেবেন এইটার সম্ভাবনা খুব কম। ভারত অনেক অনেক বছর ধরে কাজ করছে ফার্স্ট একটা রিজিনাল সুপার পাওয়ার হবার, তারপর একটা গ্লোবাল সুপার পাওয়ার হবার। তো রিজিনাল সুপার পাওয়ার হতে হলে তাদের যে একটা হেজেমনিক অবস্থান তাদের তৈরি করতে হবে, সেটার প্রচেষ্টা তারা অনেকভাবে করছেন, অনেক দিন ধরেই করছেন। এটার সফল কিছু প্রচেষ্টা ইতিমধ্যে হয়নি, বেশিরভাগই আপনার তারা এই প্রচেষ্টাগুলো ফেল করেছে, কিন্তু ফেল করলেও সামনে যেন সফল হয় সেই আঙ্গিকে তাদের জন্য, তাদের সাথে যারা কাজ করেন তাদেরকে মিনিমাম অ্যামাউন্ট অফ প্রোটেকশন দেয়া, এটা তাদের দায়িত্বে দাঁড়ায় জিওপলিটিক্যালি স্পিকিং। মানে মনে করেন অনেক দেশের অনেক ডিক্টেটর আছে আমেরিকার হয়ে কাজ করেছে, ডেমোক্রেসির বিরুদ্ধে কাজ করেছে, গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, ডিক্টেটর সরকারের অবস্থান করেছে,
কিন্তু যেহেতু আমেরিকার হয়ে কাজ করেছে, আমেরিকা তাদেরকে সহযোগিতা করেছে। সেম জিনিস রাশিয়া করেছে, সেম জিনিস চায়না করেছে, করবে সামনে। যে মানে বড় দেশগুলো এটাই করে, এছাড়া আপনার একটা হেজেমনি তৈরি করা খুব মুশকিল হয়। গত 15.5 বছর, মানে 16 বছরে 15.5 বছর শেখ হাসিনা খোদ মানে অ্যাজ এ পার্সন ভারতের হেজেমনি বাংলাদেশে তৈরি করবার জন্য কাজ করেছেন। তো এই যে এতটাই সার্ভ করেছেন ভারতের হেজেমনিক ইন্টারেস্ট, ফরেন পলিসি ইন্টারেস্ট শুধু বলছি না, হেজেমনিক ইন্টারেস্টকে শেখ হাসিনা এত শক্তভাবে সার্ভ করেছেন যে এরপর যদি শেখ হাসিনাকে তারা কিছুদূর প্রোটেকশন না দেয়, তাহলে আগামীতে যে ভারতের হেজেমনিক ইন্টারেস্ট কেউ সার্ভ করতে চাইবে না। এখন ভারতের হয়তো খুব শীঘ্রই একটা শিক্ষা হয়ে যাবে যে বাংলাদেশের উপরে হেজেমনিক ইন্টারেস্ট এটা তারা বিস্তার করতে পারবে না। সো তাহলে বাংলাদেশের উপরে রেগুলার ফরেন পলিসিতে আমার কি ভালো তোমার কি ভালো এই টাইপের ইন্টারেস্টের যে আলোচনা, সেটাতে তারা চলে আসবে। কিন্তু আরো অনেক দেশে কিন্তু তারা হেজেমনিক ইন্টারেস্টটা বাস্তবায়ন করতে চেষ্টা করবে। সেটা বাস্তবায়ন করার একটুও যদি তারা আশা রাখতে চায়, তাহলে শেখ হাসিনাকে তাদের প্রোটেকশন দিতে হবে। সো সহজে আমরা শেখ হাসিনাকে দেখবো না। একই দাগে আবার আইন বিষয় মানে আইনিভাবে যদি আমরা দেখতে চাই, তাহলে আইনিভাবে আমাদের এক্সট্রাডিশন ট্রিটিতেও অনেক, এবং এখানে আমি ফাঁক ফোকরও বলবো না, আইনি অনেক বিশ্লেষণ মানে আইনি অনেক ধারা আছে এটার সাথে জড়িত, যেখানে ওই ভারতের আইনের সাথে বাংলাদেশের আইন যদি এক্স্যাক্টলি মিল না হয়, বা কোনো ধরনের যদি তারা একটা বেনিফিট অফ ডাউট দিতে পারে যে এখানে এসে সঠিক বিচার হবে না, বায়াস ধরনের বিচার হবে, পলিটিক্যাল বায়াসিস থাকতে পারে বিচারে, তাহলে তারা সেটার বিরুদ্ধে একটা মানে জায়গা দাঁড়াতে পারে। তো এই জিনিসগুলো যে কোনো এই ধরনের ট্রিটিতে থাকে, ভারতের সাথে বাংলাদেশ এক্সট্রাডিশন ট্রিটিতেও আছে। এবং খুব বেশি মুশকিল হয়তো হবে না, গিভেন শেখ হাসিনা কত বড় বড় অপরাধ করে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে, মানে গণহত্যা, ভোট ডাকাতি, আপনার অর্থনৈতিক লুটপাট, এই বড় দাগে তিনটা এত বড় বড় আপনার গুরুতর ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে শেখ হাসিনার পালাতে হয়েছে। তো তারপর বাংলাদেশের জনগণের খুব আপনার র্যাশনালি খুব মানে সঙ্গত কারণে বিশাল ক্ষোভ আছে। তো জনগণের যদি পুরো জনগণের 18 কোটি জনগণের যদি তার উপরে ক্ষোভ থাকে, তাহলে সেখানে একটা বানোয়াটভাবে বলা যেতেই পারে যে ফেয়ার ট্রায়াল হয়তো নাও পেতে পারে। এইটার একটা কারণ দাঁড়া করানো যায় আগামীতে যে শেখ হাসিনাকে তারা সহজে ফেরত দেবে না। বাট এগেন আমাদের কাজ আমরা করবো, আমরা চাইবো, আমাদের প্রচেষ্টা চলতে থাকবে শেখ হাসিনাকে আইনের আওতায় আনার জন্য। জি, কিন্তু খুব সহজে আমরা পাবো এটা বিশ্বাস করি না। জি, শহীদুল ইসলাম বাবুল, বিএনপি মহাসচিব, আপনার দলের মহাসচিব আজকে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অতি বিপ্লবী হয়ে সমাজে অস্থিরতা তৈরি ও হঠকারিতা করা যাবে না। ওদিকে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে বিএনপিকে অন্তত সংস্কারের ব্যাপারে সবক দেওয়া লাগবে না। মানে ঠিক এই যে একটু কথা কিন্তু আপনাদের ব্যাপারে বলা হয় যে সংস্কারের কথা শুনলেই আপনাদের এক ধরনের কি মানে রাজনীতি মাঠে এক ধরনের কথা বলা হচ্ছে। বিএনপি, আপনি সংস্কারের কথা এখন বলছেন, আমি তো 3 বছর আগে থেকে বলছি এবং স্পষ্ট রূপরেখা দিয়েছি। আমি একা না, অনেকগুলো রাজনৈতিক দলকে নিয়ে, এবং কি কি সংস্কার, ওই সংস্কারটা এখন আপনি চিন্তা করছেন, আমি আপনার আগে চিন্তা করেছি এবং এটাকে মার্কেটিং করছি, এটাকে কি ব্র্যান্ডিং করছি আমরা একেবারে তৃণমূল ঢাকা। এর পিছনে আমরা আমাদের শক্তি, সামর্থ্য, আমাদের মেকানিজম যা আছে আমরা ব্যয় করছি। তা আমি তো জনগণের সাথে কমিটমেন্ট করেছি। তা আমি এই সংস্কার আমি যদি না করি, মানুষ আমাকে ছুটে ফেলে দিবে। আমরা হাসিনার পরিণতি দেখেছি, আমরা আগে সব ইতিহাস জানি। তা আপনি তো আমাকে যদি বলেন এই কথা, এটা তো মানে কি বলে, আমার প্রতি নিষ্ঠুর অবিচার করা হচ্ছে। সংস্কার, আপনি কি এই যে হাসিনার পতন যে হলো 9 দফা বৈষম্যবিদের ছাত্ররা যে দিল, তার মধ্যে কি কোনো সংস্কারের প্রস্তাব ছিল না তো। এটা তো আমরা বলেছি, আপনার আগে বলেছি, এবং সংস্কার তো প্রয়োজন। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে রাজনৈতিক দল হিসেবে আমার ব্যত্যয় ছিল, ভুল ছিল, বিগত দিনে টোটাল রাজনৈতিক সিস্টেমেরই ভুল ছিল। 15 বছর সেটা একেবারে ভয়ঙ্কর অধপতনে নেমেছে। হ্যাঁ, এর মধ্যে আবার আমাদের অর্জনও আছে, আমরা সংসদীয় গণতন্ত্র করেছি, আমাদের 90 আমরা রাজনৈতিক নেতৃত্বে আমরা সামরিক স্বৈরাচারকে হটিয়েছি, এইবার আমরা এই হাসিনাকে, এই রিজিমকে আমরা সরিয়েছি ছাত্রদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরে আপনি তার আগে যদি মুক্তিযুদ্ধ করেন, আমার অস্তিত্ব, আমার জন্ম, আমার শেকড়, সেটাও তো রাজনৈতিক নেতৃত্ব। আপনি রাজনৈতিক নেতৃত্বকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন। গণতন্ত্রটা কি? গণতন্ত্রটা একটা প্র্যাকটিস, একটা দীর্ঘমেয়াদী প্র্যাকটিসের মধ্যে দিয়ে একটা শানিত হয়, পরিশীলিত হয়, ঋদ্ধ হয়, সমৃদ্ধ হয়। এটাই তো গণতন্ত্রের কালচার। ভুল থেকে আমরা শিক্ষা নেই, আমাদের অর্জন আছে, আমরা গণতন্ত্রের পথ
প্রত্যর্পণ করেছি, আবার সেখান থেকে ব্যত্যয় হয়েছে, আবার প্রত্যর্পণ করেছি, এবং এবার যেটা হয়েছে, এবার তো দেশের মানুষ সব দেখেছে, এবং আমাদের ভুল থেকে, ব্যত্যয় থেকে আমরা নতুন করে শিক্ষা নিয়েই তো আমরা এই 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 সংস্কারের কর্মসূচিগুলো আগে দিয়েছি, আপনার আগে দিয়েছি, এবং এটা তো আমাদের কমিটমেন্ট, এবং নির্বাচনী ম্যানিফেস্টোও তো আমরা এটা মানুষ যদি গ্রহণ করে, যেভাবে আমরা এটাকে ব্র্যান্ডিং করেছি, নিশ্চয়ই আমরা এগুলো রাখবো। এর বাইরে কি আছে? আর সেগুলো থাকলে আপনি বলেন, এগুলো নিয়ে সংস্কারের সাথে নির্বাচনের কি বৈপরীত্য এই যে আমি ঠিক জানি না। বিএনপি নির্বাচন নিয়ে একটু তাড়াহুড়ো করছে, এই ধরনের কোথায় মন্তব্য তাড়াহুড়ো করছে? বিএনপিকে আসলে অস্বস্তিতে ফেলে কিনা? এই যে যে কথা, এগুলো তো খুব মানে রাজনীতির খুবই- মাঠে নির্বাচনের কথা বললে সেটা যদি মানে অন্যায় হয়, সেটা যদি ভুল হয়, আমি কি বলেছি যে কালকেই নির্বাচন আপনি দিয়ে দেন? আপনি আপনি 6 মাস পার করছেন, প্রায় 5.5 মাস। হ্যাঁ, বিএনপি কি কোনো কর্মসূচি দিয়েছে? বাংলাদেশে তো 3 মাসের মধ্যে নির্বাচন সুন্দর, সুষ্ঠু 91 সালে যেটা হয়েছিল সেটা তো উৎকৃষ্ট নির্বাচন। আমি তো বলিনি আপনি 3 মাসের মধ্যে করেন, আমি বলেছি 1 বছরের মধ্যে করেন, হ্যাঁ, বা অগাস্টের মধ্যে করেন, বা সেপ্টেম্বরের মধ্যে রোড করেন। ম্যাপটা পরিষ্কার সেটা নিয়ে করেন। আপনি বারবার বলছেন যে যৌক্তিক সময় কি, এটা কি, ওইটা কি। আমি একটা যৌক্তিক সময় দিয়েছি, এখন আপনি আমার সাথে ডিবেট করেন। ইলেকশন কমিশন তো বলেছে যে জুলাইয়ের পরে তাদের ভোটার তালিকা ডিলিমিটেশনের কাজ শেষ হয়ে যাবে, তাহলে আপনি কি নিয়ে করবেন? এটা একটা টোটাল কম্পোজিট একটা আপনি প্যাকেজ নিয়ে সংস্কার যাদেরকে কমিশন করা হলো তারা কি প্রস্তাব দিলে? এখন কিন্তু যে অবস্থায় একটা ধূম্রজালের মধ্যে আছে, সংস্কার কমিশন একরকম বলছে, বৈষম্যবিরোধী ছাত্ররা একরকম করছে বলছে, সরকারের দৃষ্টিভঙ্গি কি, টোটাল যে একটা কম্প্রিহেন্সিভ যে একটা প্যাকেজ হিসেবে এটা তৈরি করা বা কি করণীয়। তারপরে এই সংস্কার কমিশন বা নির্বাচন সংস্কার কমিশন 400 আসনের কথা বলেছে, 100 মহিলা নির্বাচিত কথা বলেছে। এই সামগ্রিক বিষয় নিয়ে আমার মনে হয় স্টেক হোল্ডার যারা রাজনৈতিক নেতৃত্ব, তাদের সাথে বসে এবং নির্বাচন কখন কিভাবে একটা রোডম্যাপ থাকার দরকার। আমি আমার দাবির কথা বলেছি এবং আমার এর পেছনে যুক্তি আছে, তো সেটা আপনি চাইলে আমরা বলবো, কোনো অসুবিধা নাই। কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে তাদেরও একটা রূপরেখা থাকবার প্রয়োজন আছে। এখন ভোট চাইলেই, যে এই ভোটের জন্য মানুষ 15 বছর লড়াই করেছে, শুধু ওই যে কোটা আন্দোলনের জন্য মানুষ রাস্তায় নেমেছে, আপনার কি ধারণা? নির্বাচন হলো, আপনি বলেন যে গণতন্ত্র খালি নির্বাচন না, কেন গণতন্ত্র নির্বাচন না? নির্বাচন হলো গণতন্ত্রের অন্যতম পূর্বশর্ত। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এই গণতন্ত্রের জন্য, নির্বাচনের জন্য। আমাদের এটা যেটা হয়েছে, এটাও মানুষের ভোটের আকাঙ্ক্ষা থেকে মানুষ ভোট বুবুক্ষে দীর্ঘকাল। বাংলাদেশের যে গণতান্ত্রিক কালচার, কৃষ্টি, একটা উৎসব মুখর পরিবেশ ছিল। গ্রামের মানুষের কাছে যায় আপনি জিজ্ঞেস করেন ডিক্লারেশন কি, প্রোক্লেমেশন কি, সংস্কার কি, এগুলো মানুষ ধার ধারে না। মানুষ নির্বিঘ্নে নিঃশঙ্ক পরিবেশে ভোট দিতে চায়, এবং আপনি একটা পথ ঠিক করেন যে ভোট নিঃশঙ্ক পরিবেশে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে দিয়ে হবে। এইবার হবে, আগামীবার হবে, 5 বার হবে, তাহলে দেখবেন সব সংস্কার এই নির্বাচনের মধ্যে, গণতন্ত্রের মধ্যে চলে আসবে। মানে ওই রাতের নির্বাচনের কথা কিন্তু আমি বলছি না। বাংলাদেশে গণতন্ত্রের যে মানে একটা প্র্যাকটিস শুরু হয়েছে, বা ভোটের আগে ভোট না, প্রকৃত ভোট, মানুষের মতের প্রতিফলন যেখানে হবে। জি, ববি হাজরা, জি, প্রকৃত ভোট। জি, দেখেন, ভোটের প্রয়োজন তো অবভিয়াসলি, এগেন আমার বিজ্ঞ সমালোচক যে কথাটা বললেন, যে যতবার গণ আন্দোলন তৈরি হয়েছে বা জনগণের ভেতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যেটার বহিঃপ্রকাশ আলটিমেটলি একটা গণ আন্দোলনের মাধ্যমে হয়েছে, প্রত্যেকবারই কিন্তু জনগণের চাওয়া ছিল তাদের মত প্রকাশের স্বাধীনতা, যেই স্বাধীনতাটা তারা পাবে যখন তাদেরকে নির্বাচনে, সঠিক নির্বাচনে অংশগ্রহণ করার এই যে অপরচুনিটিটা দেয়া হবে, সুযোগটা দেয়া হবে। দেখেন, 2014 সালে যদি আমরা একটা সঠিক নির্বাচন পেতাম, যেটার জন্য অনেক আন্দোলন হয়েছিল, সেই আন্দোলন, ওই 2014 নির্বাচনের আন্দোলনে কিন্তু আমরা অনেক ত্যাগ স্বীকার করেছিলাম এবং অনেক অত্যাচারের ইসে হয়েছিলাম আর কি, ভিকটিমস হয়েছিলাম শেখ হাসিনা সরকারের। তো ওই যে 2014 সালে যদি একটা সঠিক নির্বাচন আমরা দেখতে পারতাম, তাহলে কিন্তু এই জুলাইয়ের আন্দোলন, জুলাইয়ের গণ আন্দোলন, এত গণহত্যা, এগুলো আর সামনে দেখতে হতো না। সো তাহলে প্রত্যেকবার কিন্তু আমাদের চাওয়াটা বা জনগণের চাওয়াটা কিন্তু ওই নির্বাচনটাই ছিল। জুলাইয়ের গণ আন্দোলনের কথা যদি বলি, আমি জানি আপনিও আপনার মানে আমার বিজ্ঞ সমালোচককে যখন প্রশ্ন করেন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেছেন। দেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে জুলাইয়ের আন্দোলনটা শুরু হয়, রাদা জুন মাসেই শুরু হয়। এটা ওই হিসেবে করলে জুন জুলাই আন্দোলন, বা জুন মাস হিসেবে কোটা আন্দোলন হিসেবে শুরু হয়। কিন্তু এই আন্দোলনটা আসলে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে পরিণত হয়, তখনই কিন্তু গণ আন্দোলনে পরিণত হয়। গণ আন্দোলনে পরিণত হওয়ার পরই এই স্বৈরাচারের পতন হয়। সো গণ আন্দোলনে কিন্তু কোনো একটা সংগঠন নেতৃত্ব বা অংশগ্রহণ করেনি, সবাই করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন করেছে, বিএনপি করেছে, এনডিএম করেছে,
প্রফেশনাল অর্গানাইজেশনস করেছে, সব স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় করেছে, সবাই করেছে। সো জুলাইয়ের যে গণ আন্দোলনের মাধ্যমে আমরা স্বৈরাচারী হাসিনার পতন দেখেছি, সেই গণ আন্দোলনে কিন্তু সবাই ইকুয়ালি সম্পৃক্ত ছিল। আজকে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে, বা গত 4-5 মাসে একটা নতুন ন্যারেটিভ তৈরি হয়েছে যে একটা মাত্র সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলন, তারা এটা করেছে। এটা পুরো মিথ্যা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরোপুরি এটার সাথে ছিল এবং শুরু থেকে ছিল, অনেক জায়গায় নেতৃত্বও দিয়েছে। এইটা মিথ্যা বলছি না, একক কৃতিত্বর কোনো ধরনের কোনো জায়গা নাই। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথেও সম্পৃক্ত অনেক ছাত্র নেতারা ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায়, বা ইভেন ঢাকার বাইরের পাবলিক বিশ্ববিদ্যালয়, যারা কিন্তু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতৃত্ব স্থানীয় জায়গায় নেই। ওইভাবে আমরা বলতে পারি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সংগঠন, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান গণ আন্দোলন ছিল সেটা পুরোপুরিভাবে তারা ধারণ করতে পারে না। মানে জুলাইয়ের গণ আন্দোলন পুরো 18 কোটি বাংলাদেশের জনগণ ধারণ করে। তো এই পুরো 18 কোটি বাংলাদেশের জনগণ যদি ধারণ করে, তাহলে তারা কোন ডিম্যান্ডটা নিয়ে এই আন্দোলনে অবতীর্ণ হয়েছিল? তারা ডিম্যান্ড নিয়ে হয়েছিল স্বৈরাচারী সরকারের পতন। তো স্বৈরাচারী সরকারের পতন কিভাবে হবে ভাই? গণ আন্দোলনের মাধ্যমে তারা করবে। তারপর তাহলে একটা সরকার আসতে হবে। তাহলে এই সরকারটা কার সরকার হবে? এইটা এই 18 কোটি জনগণের সরকার হতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার না, এনডিএম এর সরকার না, বিএনপির সরকার না, 18 কোটি জনগণের সরকার। তো 18 কোটি জনগণের সরকার আমরা কিভাবে পাবো? একমাত্র নির্বাচনের মাধ্যমে পাবো। এখন এই নির্বাচনে 18 কোটি জনগণের মেজরিটি যদি এনডিএম কে চুজ করে, তাহলে এনডিএম এর সরকারই পাবো। যদি বিএনপি কে চুজ করে, তাহলে বিএনপির সরকারই পাবো। যদি এনডিএম বিএনপি একটা কোয়ালিশনে থাকে, তাহলে এই সরকার পাবো। যদি আলাদাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকে, তাদেরকে 18 কোটি জনগণ চুজ করে, তাহলে তাদের সরকার পাবো। কিন্তু আন্দোলন ছিল 18 কোটি জনগণের, তাদের সব রাইটস আদায়ে, তাদের রাইটস তাদেরকে নির্বাচন দিলেই পাওয়া যাবে। যখনই কেউ দাঁড়িয়ে বলবে যে আমি জানি 18 কোটি জনগণ কি দরকার বা কি চায়, তাহলে হাসিনাও কিন্তু সেম কথাটা বলেছেন। যখন কেউ দাঁড়িয়ে বলবে যে মানে নির্বাচন পরে, আগে এইটা দরকার, এটার বিরুদ্ধে কেউ কথা বললে সে দেশ বিরোধী, হাসিনাও এই কথাগুলো বলতো। আমি অন্য কাউকে হাসিনার সাথে তুলনা করতে চাই না, কারণ হাসিনা গণহত্যা, ভোট ডাকাতি, অর্থনৈতিক লুটতরাজ, মানে এই 3টা বড় বড় অপরাধের আসামি। অন্য কেউ এটার আসামি না ভাই। কিন্তু হাসিনার মতো করে কথা বললে তখন আমরাও অনেক অনেক কষ্ট পাই, ব্যথা পাই যে আমরা সবাই একসাথে যে আন্দোলনগুলো করেছি সেটা রেজাল্টে এসে যদি কেউ এই ধরনের কথা বলে আসলে আমাদের অরিজিনাল আন্দোলনকে ছোট করে, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। এবং এইটা করা অনেক 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 জায়গায় আছে, তরুণরা যাদের অভিজ্ঞতা কম, যারা হয়তো বোঝে কম, আবেগী বেশি। এগেন তারা দেশের ভালো চায় ভাই, তারা অনেক কিছু করতে চায়, আবেগী বেশি। সো আবেগের চোটে অনেক কথা বলে দেয়। তখন আমি প্রশ্ন তুলবো যে তাদের পিছে কারা আছে, তাদেরকে, এই তরুণদেরকে কারা ডিরেক্ট করছে যে তাদের আবেগকে মিসলিড করে তাদেরকে দিয়ে এমন ধরনের কথাবার্তা বলাচ্ছে, এমন ধরনের ন্যারেটিভ তাদেরকে দিয়ে প্রডিউস করাচ্ছে যেটা আসলে কিন্তু গণতন্ত্র বিরোধী, 18 কোটি জনগণের যে অ্যাকচুয়াল ডিমান্ড সেগুলোর বিরোধী। জি, শহীদুল ইসলাম বাবুল, নির্বাচন প্রসঙ্গে একটু পরে যাব, যেহেতু বারবারই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গটি এলো। আজকের একটি ঘটনা নিঃসন্দেহে আপনাদের নজরে এসেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে 2 পক্ষের মধ্যে মারামারি, বেশ কয়েকজন আহত হয়েছেন। তারও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। মানে এই যে আগস্টের পরে 5-5.5 মাসের মাথায় এসে তাদের মধ্যে এই ধরনের মারামারি, ঠিক বিরোধ। শোনেন, ছাত্ররা যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, ধরুন 17 বছর বা 15 বছর 16 বছর এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে 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 আমরা অনেকেই নির্যাতিত, নিষ্পেষিত, দেশ সারা গুণ হয়েছে, খুন হয়েছে, আমরা নিজেরাও সর্বশান্ত হয়ে গেছি। তারপরে ছাত্ররা আমাদের সাথে যুক্ত হওয়ার বা ছাত্রদের সাথে আমরা যুক্ত হওয়ার কারণে আমরা শেখ হাসিনাকে একটা ধাক্কা দিয়ে ফেলতে পারলাম। যাই হোক, শোনেন, 52 বলেন, 62 বলেন, 69 বলেন, 66 বলেন, 90 বলেন, যাই বলেন, আমাদের ইতিহাসের বাঁকে বাঁকে যত গৌরবোজ্জ্বল অধ্যায় আছে, যা অর্জন আছে, সব কিছুর সাথেই কিন্তু ছাত্রদের প্রত্যক্ষ এবং পরোক্ষ সংযোগ ছিল। কিন্তু কখনোই ছাত্ররা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসতে চায়নি, বা ক্ষমতার ভাগাভাগি বা দেশকে নিয়ন্ত্রণ করা
এইগুলা কিন্তু আমরা দেখিনি, এটা হয়নি। ছাত্রদের কাজ বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই যে ছাত্ররা, হ্যাঁ এদেরও ঝুঁকি ছিল। আমরা জানি যে হাসিনার যদি টিকে যেত ফ্যাসিবাদ, তাহলে এদের পরিণতি ভালো হইতো না, আমাদের পরিণতি ভালো হইতো না, এটা সত্য। তারা আমাদের মাথার মুকুট হয়ে থাকতে পারতো, মাথার উপরে রাখতে পারতাম। কিন্তু এই নির্বাচনের পরে যেসব হটকারিতা, আমি হটকারিতা বলবো কিনা জানি না, অবশ্যই তাদের অবদানের প্রতি রেসপেক্ট রেখেই আমি বলতে চাই, ছাত্রদের মধ্যে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির যে একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে, এটা শোভন হচ্ছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কারণ আপনি যখন ক্ষমতার অংশীদার হবেন বা আপনার কি বিলাস বসনের দিকে যখন আপনার মানসিকতা চলে যাবে, পড়াশোনা বা বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস বাদ দিয়ে, তখন কিন্তু এর মধ্যে নানান ধরনের সুবিধাবাদ, নানান ধরনের সংঘাত, সহিংসতা, এই প্রেক্ষাপট তৈরি হবে। আমার বক্তব্য হলো, ছাত্ররা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে পারত। তারা যেটা বলছে সংস্কারের কথা বা জাতি রাষ্ট্রের আগামী দিনের পথ চলায়, যাতে কেউ আর ফ্যাসিস্ট না হতে পারে, অন্যায় অনিয়ম, এগুলা তারা চায়, যেমন আমরাও চাই। হ্যাঁ, তারা হয়তো রাজনৈতিক দলের ব্যর্থতার কথা এটা ওটা বলছে, তারা একটা জোট হয়ে থাকতো বা অরাজনৈতিক হয়ে থাকতো, যাই থাকতো, যে প্রেশার গ্রুপ আগামী দিনে আমরা এটা চাই। কিন্তু সেটা তারা না করে একদিকে তারা ক্ষমতার অংশীদার হচ্ছেন, আবার তারা কি রাজনীতি করবেন কি করবেন না, নাগরিক কমিটি করেছেন, একটা ধূম্রজাল বাস্তবতা। এবং কেউ বলছেন যে তারা পরাজিত কমিশনারদের ডেকে আনছেন, আবার স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছেন, এখানে কোনো সংস্কার লাগবে না, বিশ্ববিদ্যালয় কলেজের নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছেন। এইগুলা আমাদেরকে পুরনো দিনের অনেক, মানে ওই যে কি বলে না, যে চুন খায় মুখ পরে বা কি সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায় ঘরপোড়া গরু, তা আমাদের অবস্থা তো তাই। আমাদের অনেক অভিজ্ঞতা আছে বিগত দিনে, আমরা অন ইলেভেন দেখেছি, যখন যেটা ওই যে বলে না যে কি ওই নরমাংসের স্বাদ পাইলে মানুষের সম্বন্ধে মাঘের যে দশা হয়, আমাদের দেশে ক্ষমতার স্বাদ যারা পেয়েছে তাদের দশা। আর এরা তো বয়স কম, তরুণ, এদের তো সেই ধরনের থাকতেই পারে। সেই জন্যে আমাদের যেটা বক্তব্য, আমরা মনে করি ছাত্ররা যদি রাজনৈতিক দল করে ওয়েলকাম, কারণ একটা মেইন স্ট্রিমের পলিটিক্স পার্টি আমাদের দেশে সংকট আছে, বিশেষ করে আওয়ামী লীগের পতনের পর আমরা মনে করছি, এবং তরুণদের আসা দরকারও আছে রাজনীতিতে, অবশ্যই আমরা স্বাগত জানাই। কিন্তু সেটা একটা লেভেল প্লেইং ফিল্ড তো হতে হবে। তারা তো তাদের প্রতিনিধিত্ব সরকারেও আছে, তারা তো সরকারও চালাচ্ছেন, তাহলে সেখান থেকে তাদের পদত্যাগ করবার প্রয়োজন আছে অতি দ্রুত। এবং রাজনৈতিক দল যদি করে তারা, তাহলে তাদের সেই ঘোষণা, এবং কেউ কেউ বলছে সমালোচনা দ্বারা, এই যে আপনি 21 বছর যে করছেন, আমি জানি কোনো সমসাময়িকের বয়স 25 হয়নি, 23 হয়নি, তারা এখন এমপি হবে, স্বপ্ন দেখছে, কারো 82টা গেট তৈরি করছে, আপনি সংস্কার করবেন। হ্যাঁ, আপনি 82টা গেট আপনার এলাকায়, মানুষ আপনাকে এতই ভালোবাসলো আর ভালো, তাহলে রাজনৈতিক দলকে আপনি দায় দিচ্ছেন কেন? আপনি 3টা ফ্লোর নিয়ে এখানে বসেছেন, কোত্থেকে টাকা আসছে? নানান ধরনের অন্যায় অনিয়মের কথা আমরা শুনছি, নানান ধরনের মানে তদবির, প্রমোশন, পোস্টিং, এগুলোও আমাদের কানে আসছে, এবং এইগুলো নিয়ে আপনাদের মধ্যে প্রতিনিয়ত সংঘাত সহিংসতার কথা আমরা শুনছি। এইগুলো তো আমাদের শুনতে হতো না, এবং এই বিষয়গুলো আরও ডেটোরেট করবে, এবং এটা আলটিমেটলি আমাদের যে অভ্যুত্থানের স্পিরিট, সেই স্পিরিটকে ক্ষতিগ্রস্ত করবে এবং ফ্যাসিবাদের পথকে প্রশস্ত করবে, এটাই আমি মনে করছি। জি, ভাবি আজাদ, এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো, রাজনীতিতে কি বার্তা দেয় আসলে? দেখেন, আমার মনে হয় না রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতি 18 কোটি মানুষের দেশ, আমাদের দেশের জাতির মানে দেশ জাতি হিসেবে আমাদের বয়স 54 পার করছে। একটা নতুন একটা সংগঠন, তরুণদের স্পেশালি যারা আবেগী বেশি, সো আবেগ মানেই কিন্তু এখানে অনেক ধরনের কোন্দলও তৈরি হতে পারে। তো আবেগী একটা নতুন সংগঠন, তরুণদের সংগঠন, সেখানে তাদের দপ্তরের ভিতরে কিছু হাতাহাতি হয়েছে, কিছু আহত, কয়েকজন 7 জন মতো বোধহয় আহত হয়েছেন। হ্যাঁ, এটা যেমন দুঃখজনক, তেমন আবার বাংলাদেশের রাজনীতিতে কোনো সংকেত দেয় বলে এত বড় কোনো ঘটনা না। এখানে অবভিয়াসলি আমার বিজ্ঞ সমালোচক যেই দিকে একটু দৃষ্টিপাত করছিলেন, যে যেইভাবে এই সংগঠনটা অগ্রসর হচ্ছে, এই যেই দপ্তরে এই আহতগুলো হয়েছেন, এই সংঘাতটা ঘটেছে, সেই দপ্তরটাই বা তারা কিভাবে পেলেন, এই ধরনের কিছু প্রশ্ন আছে, উঠছে। তো আমি যেটা বলতে চাই যে তারা তরুণ, তারা আবেগী, এবং তারা হঠাৎ করেই মানে একটা নর্মাল একটা জীবনযাপন করতে করতে হঠাৎ করে গত বছরের জুন, জুলাই, আগস্ট তারা বিশাল একটা ঝামেলার সম্মুখীন হন, এবং অনেক বড় সাহসী পদক্ষেপ তারা নেন। হ্যাঁ, তারা অনেকে হয়তো বুঝতেও পারেননি কত বড় সাহসী পদক্ষেপ তারা নিচ্ছিলেন, কারণ আসলে কোনটা রিস্ক কতখানি, সেটার জন্য কিন্তু একটা জ্ঞান, অভিজ্ঞতা, বয়স লাগে। আজকে আমার বিজ্ঞ সমালোচক, ওনার একটা বয়স হয়েছে, ওনার 20-30 বছরের হয়তো মিনিমাম রাজনৈতিক অভিজ্ঞতা আছে, উনি জানেন কিসে কি হতে পারে।
কি বললে কি হতে পারে, কোন জায়গায় মিছিলে গেলে কি ধরনের লাঠিচার্জ হতে পারে, কি ধরনের গুলিবর্ষণ হতে পারে, এবং তারপর উনি যখন যান তখন আপনার মেনে নিতে হবে যে উনি অ্যাকচুয়ালি কিন্তু বুঝে শুনে সাহস করে বা ত্যাগ স্বীকার করে ওই জায়গাটায় যাচ্ছেন। ওই মিছিলে ওনার পিছে হাজার হাজারের ভিতরে অনেকেই থাকবেন যারা এমনি জাস্ট চলে গেছে, তারা চিন্তাও করেনি, তাদের বোঝার বয়সটা হয়নি। হ্যাঁ, সো সবার ত্যাগ স্বীকার এক লেভেলের হয়তো না। তো এই যে তরুণরা, ওনাদের ত্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাছাড়া আমরা আজকের এই স্বৈরাচারের পতন দেখতে পারতাম না। কিন্তু ওনারা যেই আবেগ নিয়ে কাজ করেছেন, তারপর ওনারা বিজ্ঞ মুরব্বী অনেকের দিকে তাকিয়েছেন গাইডেন্সের জন্য, ডিরেকশনের জন্য। আমি অত্যন্ত দুঃখের সাথে বলছি যে যেই মুরব্বীদের দিকে ওনারা তাকিয়েছেন তার ভিতরে হয়তো আমি ছিলাম না বা আমার বিজ্ঞ সমালোচক ছিলেন না, তার জন্য আমরা কোনো গাইডেন্স তাদেরকে দিতে পারিনি। কিন্তু যাদের দিকে তাকিয়েছেন তারা সঠিক গাইডেন্সটা বোধহয় দেননি। কারণ তারা যদি সঠিক গাইডেন্স দিতেন, যাদের দিকে তাকিয়েছিলেন গাইডেন্সের জন্য আমাদের এই তরুণরা, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, যাই বলেন, এই তরুণ নেতারা, তরুণ রাজনৈতিক নতুন অ্যাক্টিভিস্টরা যাদের দিকে, মুরব্বীদের দিকে তাকিয়েছেন গাইডেন্সের জন্য, তারা নিজেরা যদি জানতেন তাহলে হয়তো পরিষ্কার করে এই তরুণদেরকে জানাতেন যে দেখো, ওবায়দুল কাদেরকেও লোকজন ৬০ লক্ষ টাকার ঘড়ি দিয়ে যেত, কিন্তু কোন কারণে দিয়ে যেত। ছাত্রলীগের নেতাদেরও ১০০-২০০ বেস্টন বা আপনার ফেস্টুন বা গেট হতো, তোরণ হতো, কোনো কারণে হতো। সেই কারণেই কিন্তু আজকে শেখ হাসিনা, ছাত্রলীগ, ওবায়দুল কাদের এত নৃশংসভাবে পতন হয়েছে। তো তোমরা যদি মনে করো যে ৮২টা তরুণ তোমাকে কেউ জাস্ট ভালোবাসার খাতিরে দিচ্ছে, গতদিন তো ২ দিন আগে তো দিত না। আজকে তোমাকে দুটো শহরের, ঢাকা শহরের মতো একটা জায়গায়, আপনার এক্সক্লুসিভ একটা জায়গায় কমার্শিয়াল বিল্ডিং এর 2টো ফ্লোর তোমাকে দিয়ে দিয়েছে, এমনি দিয়ে দিয়েছে। এটা যারা এই তরুণদেরকে গাইড করছে, তারা এই তরুণদেরকে ভুল পথে গাইড করছে। আমি তরুণদের ভুল বড় দাগে ধরবো না, তারা তরুণ, তারা অনভিজ্ঞ, তারা জানে না দুনিয়া কিভাবে কাজ করে, কোন দিকে যাবে না যাবে। কিন্তু আমি এটুকু আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি যে তারা গাইডেন্সের জন্য মুরব্বী মেনে অনেকের কাছে যাচ্ছে। যাদের কাছে যাচ্ছে গত 5 মাস ধরে, তাদের আগামীতে বাংলাদেশের জনগণের কাছে, জাতির কাছে জবাবদিহি হতে হবে যে এই তরুণদেরকে কেন তারা ভুল পথে এইভাবে লিড করলেন, এই তরুণদেরকে কেন তারা সোজা পথটা দেখালেন না, কি করা যেতে পারে, কোন কাজটা ভালো হয় সেই পথটা দেখালেন না। এই তরুণদেরকে আজকে তারা এমন ভাবে কেন গাইড করছেন যে নির্বাচন তোমরা পিছিয়ে দাও, নির্বাচনকে তোমরা যত দেরি করা যায় তত দেরি করো, এবং তোমরা অন্য কারণ তোলো। এই যে আমি তরুণদের দোষারোপ করবো না, কিন্তু এই তরুণদের যারা গাইড করছেন তাদেরকে আগামীর বাংলাদেশে যখন নির্বাচন হবে, নির্বাচনকে ঠেকায় রাখতে পারবে না ভাই। নির্বাচন যখন হবে, নির্বাচিত সরকার যখন আসবে, আমি পার্সোনালি আজকে আপনার সাথেও বলে যাচ্ছি যে সেই নির্বাচিত সরকারের অংশীদার যদি আমি হই, তাহলে আজকে এই যে এই তরুণদের মিসলিড করার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আমি আনবো ইনশাআল্লাহ। এই আলোচনা আবার ফিরছে একটি ছোট্ট বিরতির পর। দর্শক, নিউজ এন্ড ভিউজ একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। শহীদুল ইসলাম বাবুল, আমরা দেখেছি যে এই ধরনের এক ধরনের কথা বলা হচ্ছে এবং এই মন্তব্যটা এবং এই চাওয়াটা আছে যে যারা এই গণঅভ্যুত্থানে, যাদের কারণে এত রক্তপাত, এই গণহত্যা, তাদের বিচার এবং তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন। সেই জায়গাটা থেকে আপনি যেহেতু বিএনপির প্রতিনিধিত্ব করেন, অনেক সময় এরকম একটা অভিযোগ দেওয়া হয় যে বিএনপি অনেক সময় আওয়ামী লীগের জন্য কিছুটা ফ্লেক্সিবল স্পেস রাখতে চায় সামনের দিনের রাজনীতির জন্য। শোনেন, বাংলাদেশের রাজনীতি বিগত 4 দশকের, 4.5 দশকের, 5 দশকে কার প্রতিদ্বন্দ্বীকে, আপনি জিনিসটা তো হিসাব করতে হবে। হ্যাঁ, বিএনপি আওয়ামী লীগের দ্বারা যত রকমের নিপীড়নের শিকার হয়েছে, আমার দলের টপ টু বটম, হ্যাঁ, তো আর কে হয়েছে আপনি বলেন? বিএনপিকে নিঃস্ব করে দেওয়া, বিএনপিকে নেতৃত্ব শূন্য করা, বিএনপি ভেঙে তছনছ করা, বিএনপির শীর্ষ নেতাকে মৃত্যুর মুখোমুখি ঠেলে দেওয়া, দ্বিতীয় প্রধানকে শারীরিকভাবে এমন লাঞ্ছনা নিপীড়নের শিকার করা। তো মায়ের চাইতে যদি মাসির দরদ বেশি হয় তাহলে তো বলতেই হয়। তো আওয়ামী লীগ আর বিএনপি চিরপ্রতিদ্বন্দ্বী দল। আপনি আমাকে আওয়ামী লীগ প্রীতি যদি দেখান,
বিএনপি তবে হ্যাঁ আপনি যেভাবে বলবেন আমি তো সেভাবে বলতে পারি না। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমার 5 দশকের একটা রাজনৈতিক দল, আমার মানে জাতীয় আন্তর্জাতিক পার্সপেক্টিভ, ইতিহাস, ঐতিহ্য সব বিবেচনা করে সামগ্রিকভাবে তো আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি বলতে পারেন উল্টে দেবো, পাল্টে দেবো, মেরে ফেলবো, খুন করবো। অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যেই পার্টি দীর্ঘকাল ক্ষমতায় ছিল, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে, বিএনপি সেটা সেভাবে চিন্তা নাও করতে পারে। তবে নিশ্চয়ই আপনি যে বলছেন এই যে যে যার মতো সামগ্রিকভাবে চমৎকারভাবে আমরা বলছি, এটা অবশ্যই ইতিবাচক একটা দিক আছে, গণতন্ত্রের সৌন্দর্য আছে। আর আওয়ামী লীগকে পুনর্বাসন করা এটা বিএনপির কাজ হতে পারে, এটা বিএনপির বিরুদ্ধে সাংঘাতিক অপপ্রচার। তবে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কি করবেন না, বাংলাদেশের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আপনি যদি খুঁজে দেখেন, এই নিষিদ্ধ করার বাস্তবতা বা পরিমাণ বা পরিণতি কী হয়, লাভের চাইতে ক্ষতি বেশি হয় কিনা বা ক্ষতির চাইতে লাভ বেশি হয় কিনা, এই বিষয়গুলো আপনি যদি মিলিয়ে দেখেন তাহলে নিশ্চয়ই আপনি এর মানে ঐতিহাসিক প্রেক্ষাপট যদি মিলিয়ে দেখেন আপনি নিশ্চয়ই এর রেজাল্ট পাবেন। সেই জন্যে আপনার বয়সের কারণে হোক, আপনার তারুণ্যের কারণে হোক, বা আবেগের কারণে হোক, বা ব্যক্তিগত ইন্টেনশন থেকে হোক, আপনি একভাবে চিন্তা করতে পারেন, বিএনপি অন্যভাবে চিন্তা করছে। বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার দায়িত্ব নেয় নাই, লিজও নেয় নাই। কারণ বিএনপি, আওয়ামী লীগ হলো বিএনপির সবচেয়ে বড় প্রতিপক্ষ। হ্যাঁ, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। ওই যে বাকশাল থেকে প্রত্যাবর্তন আওয়ামী লীগের যেমন বিএনপির হাত দিয়ে হয়েছিল, এটা সত্য, জিয়াউর রহমানের হাত দিয়ে। আমরা সবসময় আমরা বলি যে যাই কিছু হোক এটা জুডিশিয়াল প্রসেসের মধ্য দিয়ে হতে পারে। নির্বাহী আদেশে আপনি যদি করেন এর পরিণাম ভালো হয় না। আর সবচাইতে বড় কথা হলো আপনি জনগণ বা মানুষের উপর ছেড়ে দেন, মানুষ কিভাবে গ্রহণ করে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ নিকট ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করবার কোনো সুযোগ নেই। আর সেটা না বলে আপনি বিচারিক যে একটা বাস্তবতা, ওই যে কম্বলের লোম বাঁচলে তো আর কম্বল থাকে না। আওয়ামী লীগের টপ টু বটম যে হারে অপরাধ করেছে, অন্যায় করেছে, দুঃশাসনের সাথে নিজেদেরকে ভয়ানকভাবে জড়িয়েছে, আপনি যদি সত্যিকার অর্থেই তাদের একটা বিচার করেন দেখবেন আওয়ামী লীগ আর আপনি আর খুঁজে পাবেন না। সেই জন্য আপনার তো এই দায়িত্ব নেবার প্রয়োজন আছে, এটা আমরা মনে করছি না যে আপনি গায়ের জোরে আওয়ামী লীগকে নিষিদ্ধ, এইভাবে কেউ নিষিদ্ধ করে কোনো লাভ হয় না। আর আলটিমেটলি ক্ষতিটা বিএনপিরই হবে। আপনি রাজনীতি করবেন না আলটিমেটলি, বা থাকবেন না, বা আপনি হয়তো আজ আছেন কালকে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে তো স্টে করতে হবে, সার্ভাইভ করতে হবে। সেই জন্য বিএনপি একটা মানে চিন্তা প্রসূত সুদূর প্রসারী একটা চিন্তার বাস্তবতায় বিএনপি ডেলিভারিগুলো বা সিদ্ধান্তগুলো হয়। এটা একক কোনো ব্যাপার না, এটা জাতীয় এবং আন্তর্জাতিক পার্সপেক্টিভে আমাদের সিদ্ধান্তগুলো হয়ে থাকে আমাদের অভিজ্ঞতার আলোকে। বিগত দিনে ববি হাজ্জাজ যে বিষয়টা বলছিলেন যে ছাত্রদের যারা ভুল পথে ধাবিত করছে তাদের জন্য আপনার কোনো মেসেজ, কোনো বার্তা আপনাকে শুধু জি ছোট্ট করে এক বাক্যে এই বিষয়টা শুনবো। না, এটা তো সত্য। ছাত্ররা তাদের বয়সের কারণে, শোনেন, একটা রাজনীতিবিদ বা একটা রাজনৈতিক নেতৃত্ব, একটা রাজনৈতিক দল একদিনে হয়ে যায় না। জুলাই বিপ্লব হইলো কি আপনি শুরু হয়ে গেল আর আগস্টে সেটা শেষ হয়ে গেল। বিপ্লব এরকম কোনো ঠুনকো বিষয় না। বিপ্লবের জন্য দীর্ঘ পথ পরিক্রমা লাগে, বিপ্লবের জন্য দীর্ঘ ত্যাগ লাগে, তিতিক্ষা লাগে। একজন রাজনৈতিক নেতৃত্ব, আপনি যে তুচ্ছ তাচ্ছিল্য করেন, এ ভাই বলছিল 20-30 বছর, 38 বছর আমার রাজনীতি জীবন, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে নন স্টপ। এর মধ্যে অসংখ্য জুলুম পীড়নের শিকার হয়েছি, আমার পরিবার পরিজন হয়েছে, নিজে 138টা মামলার আসামি, জীবনের ঝুঁকি নিয়ে কথা বলেছি, আপনাদের এখানেও বলেছি, বিভিন্ন জায়গায় ভূমিকা রেখেছি, রক্তাক্ত হয়েছি, জেল কেটেছি, আমার পরিবার পরিজন হেনস্থার শিকার হয়েছে। তো এটা তো একদিনের ব্যাপার না। তো এখন আপনি যদি আমাকে বলেন আমার আওয়ামী লীগ প্রীতি, এটা দুর্ভাগ্যজনক, এটা নিষ্ঠুরতা হবে। আর ছাত্রদের যে বিষয়টা, ছাত্ররা তাদের অভিজ্ঞতার কারণে হোক, আবেগের কারণে হোক, বা ক্ষমতার মদমত মানে ইসের সাথে মিলে মিশে যাওয়ার একটা বাস্তবতায় হোক, এই মানে কি বলে এই প্রাচুর্যের সাথে, সেই কারণে ছাত্ররা বলবে, উনি ঠিকই বলেছেন, ছাত্রদের কেউ কেউ না পরিচালিত করছে, এবং তাদের এই যে এই ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া বা নিয়ন্ত্রণের প্রক্রিয়া সবকিছু, এইটা কিন্তু দেশের জন্য আলটিমেটলি শুভ ফল বয়ে আনবে না। এবং তাদের জন্যও অবশ্যই তাদেরকে চিন্তাপ্রসূত আচরণ করতে হবে, এবং তারা যদি রাজনীতি করতে চায় অবিলম্বে পরিষ্কারভাবে একটা রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে তাদেরকে সামনে আসতে হবে। এটা তাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য। আমরা মেইন স্ট্রিমে একটা পলিটিক্যাল পার্টি যারা বাংলাদেশের কথা বলবে, দেশের মানে সবার আগে দেশ, এই চিন্তা করবে, সেটা আসলে ভালো। আমরা যেমন আসি, আরো একটা রাজনৈতিক দল এইভাবে আসুক, আমি শেষ করে দিচ্ছি, সেভাবে আসুক, সেটা আমাদের কাম্য। কিন্তু ধূম্রজাল না, ভেতরে ভেতরে না, ষড়যন্ত্র না, অন্যায় না, বা ওই যে পেছনের দরজা দিয়ে বা ভিন্নভাবে কিংস পার্টির যে বাস্তবতা, জাতীয় পার্টির মতো ভূমিকায় না ঘরকা না ঘাটকা, ক্ষমতায় থাকা বিরোধী দলেও থাকা, এইগুলো না করে আপনার চেহারাটা উন্মুক্ত করে দিলে ভালো হবে। জি ববি হাজ্জাজ, এই যে সংস্কার নির্বাচন নিয়ে যখন কথা হচ্ছে তখন কিন্তু আন্তর্জাতিক মহল সহ রাজনৈতিক মহলে এই কথাটা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন, সেই জায়গাটা কিভাবে নিশ্চিত হবে? জি দেখেন, অংশগ্রহণমূলক নির্বাচন হওয়া ছাড়া এখন উপায় নেই। তবে আমার মনে হয় অনেক জায়গায় অংশগ্রহণমূলক হিসেবে যখন বলা হয় তখন আই থিঙ্ক আমি জানি না আপনিও সেম ভাবে মিন করছেন কিনা, যে আওয়ামী লীগ
তাদের অংশগ্রহণ, দেখেন আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো প্রশ্ন ওঠে না। আমি পার্সোনালি এবং আমার দল থেকে এনডিএম আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য আইনের দরজায় গেছি এবং আমরা মামলা ঠুকেছি যেন তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। বাকিটা বাংলাদেশের প্রচলিত আইনের ভিত্তিতে আমরা যাব, আমরা দেখব। কিন্তু সেটা যদি নিষিদ্ধ ঘোষণা নাও করা হয়, আওয়ামী লীগের নেতৃত্বে যারা ছিলেন, এখানে আমি হাসিনার জন্য যেটা বলেছি, আওয়ামী লীগের নেতৃত্বস্থানীয় সবার জন্য এটা প্রযোজ্য। গণহত্যা, ভোট ডাকাতি, অর্থনৈতিক লুটতরাজ, এই তিনটার যে কোনো একটা বা দুটো আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী দায়ী। তো এই হাজার হাজার একটা দলের নেতাকর্মী যদি দণ্ডিত অপরাধী হয়ে দাঁড়ায়, তাহলে নির্বাচন করতে চাইলেও করবে কে? আওয়ামী লীগের দ্বারা, যেটা সত্যি কথা ভাই, একটু যদি সঠিকভাবে আমরা বিচার কার্যক্রমগুলো পরিচালনা করি, তাহলে আওয়ামী লীগের দ্বারা আগামী বহু সাল কোনো নির্বাচন করা সম্ভব না। প্লাস জনগণের হৃদয়ে যেই জায়গাটা আওয়ামী লীগের জন্য ছিল সেটা পুরোপুরিভাবে হারিয়ে গেছে। 5ই অগস্ট 18 কোটি বাংলাদেশি জনগণ রাজপথে নেমেছে হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। আপনার মনে হয় রাজপথে একটা দলের বিরুদ্ধে দাঁড়ানোর পর তারা সেই দলকে ভোট দেওয়ার জন্য বিচলিত হয়ে যাচ্ছে? না ভাই। সো আওয়ামী লীগের রাজনীতি শেষ। হ্যাঁ, এখন সামনে যে হতেই পারে যে ওই ধরনের কোন একটা চিন্তা চেতনা নিয়ে নতুন একটা দল আসলো, সেই দলের নাম হয়তো এই যেমন পাকিস্তানের দিকে যদি এখন তাকান, রাইট নাও সরকারে আছে মুসলিম লীগ নওয়াজ। এটা কিন্তু আসল মুসলিম লীগ না, এটা হলো নওয়াজের মুসলিম লীগ। তো সেরকম আওয়ামী লীগ কুদ্দুস, যে আজকে থেকে 15-20 বছর পর একটু দাঁড়াতে পারে, হ্যাঁ, বা এই ধরনের কিছু। বাট আওয়ামী লীগ অ্যাজ ইজ এইটা আসলে সম্ভবই না। সো যারা আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন, তারা ইদার বাংলাদেশের রাজনীতি সম্বন্ধে হয়তো খুব ভালো ধারণা রাখেন না, বা তারা এখনো হয়তো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা কি কি অপরাধ করেছিলেন সেগুলো ভালোভাবে জানেন না বা বিশ্বাস করেন না, বা গত 16 বছর আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যে অপরাধগুলো করেছিল তার অংশীদার ছিলেন। তিনটার যে কোনো একটা ছাড়া আওয়ামী লীগকে নিয়ে অংশীদারিত্ব নির্বাচন করতে হবে, এই ধরনের কথা কোনো সেইন মানুষের দ্বারা বলা সম্ভব না। সো তৃতীয় গ্রুপটা আমরা এমনিও গণনায় ধরি না। দ্বিতীয় গ্রুপটা তাদের জ্ঞান বাড়ানো দরকার। প্রথম গ্রুপটা তাদেরও আরেকটু বিচক্ষণতার দরকার এবং জ্ঞান বাড়ানো দরকার, এবং এইটা আস্তে আস্তে হয়ে যাবে, সেটা নিয়ে আমরা দুশ্চিন্তা করছি না। কিন্তু ভোটার্স, অ্যাজ ফার এজ নির্বাচন এবং ভোট প্রদান ইজ কনসার্ন, আওয়ামী লীগের কোনো জায়গা নাই। আর আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী, আপনি নিজেও যদি একজন গণমাধ্যমের কর্মী হয়ে যদি আমাকে খুঁজে এনে দিতে পারেন, তাহলে আমি আপনাকে সাধুবাদ জানাবো। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী রাজপথে বা কোথাও নেই, কারণ তারা যে কোনো জায়গায় যখনই তার নামে নেতা, আওয়ামী লীগের নেতা ছিল, এতগুলো অপরাধের সাথে তারা জড়িত ছিল যে আজকে সে পলাতক ছাড়া আর কোনো উপায় নেই। শহীদুল ইসলাম বাবুল, অনুষ্ঠান একেবারে শেষে একটু যুক্তরাষ্ট্র প্রসঙ্গ দুজনের কাছ থেকে শুনে অনুষ্ঠান শেষ করুন। জানি যে দ্বিতীয় দফায় দায়িত্ব নিলেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নিয়ে 78টি নির্বাহী আদেশ তিনি বাতিল করেছেন। মোটামুটি বলাই হচ্ছে যে প্রেসিডেন্টের চেয়ারে বসেই তিনি এক ধরনের ঝড় তুলেছেন। বদলে গেছে অলরেডি বেশ কিছু আইন। এর কি প্রভাব পড়বে আমাদের এবং বিশ্ব রাজনীতিতে? না, প্রভাব আছে। একটা আইন যেটা জন্মসূত্রে, যেটা দীর্ঘদিনের আমেরিকার একটা ট্রেডিশন ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্মসূত্রের নাগরিকত্ব। আমরা ছোটবেলা থেকে পড়েছি যে মার্কিন জাহাজেও যদি কেউ জন্মগ্রহণ করে তিনি সেখানকার নাগরিকত্ব পাবেন। এটা উনি পরিবর্তন করেছেন। আমি জানি না কংগ্রেস এটা কিভাবে অনুমোদন করবে বা আদৌ এটা টিকবে কি টিকবে না। তবে এটা যদি হয়ে থাকে, এটা অভিবাসীদের জন্য বা এই তিনি যে অভিবাসীদের জন্য কঠোর হবেন সে বার্তা কিন্তু তিনি নির্বাচনের আগ থেকে দিচ্ছিলেন। এটা অবশ্যই তৃতীয় বিশ্বের দেশ হিসেবে আমাদের জন্য এটা একটা অ্যালার্মিং একটা ব্যাপার হয়ে যাবে। এটা হলো একটা দিক। আর একটা হলো মার্কিন যে অর্থনীতি এবং রাজনীতির সিস্টেম, সেটা আগে থেকেই আমরা দেখছি সেই সিস্টেমের মধ্যে খুব বেশি যে করবার প্রয়োজন আছে, এককভাবে প্রেসিডেন্টের হাতে যে একক ক্ষমতা সবকিছু আছে সেটা না। উনি করেছেন। এখন দেখার বিষয় যে এই আর বাকি যে কি অধ্যাদেশগুলো উনি বাতিল করেছেন, আমরা এখন ডিটেলস দেখিনি। তবে রাজনীতির যে বিষয়, আন্তর্জাতিক রাজনীতি, মার্কিনীদেরকে পৃথিবীর নেতৃত্ব দিতে হলে মার্কিনীদের উদার নীতি কিন্তু গ্রহণ করতে হবে, এবং সারা পৃথিবীর জন্য তাদের এক এক দেশের জন্য যে এক এক অঞ্চলের জন্য এক এক নীতি, সেই নীতির খুব একটা বেশি পরিবর্তন হবে এটা আমরা মনে করছি না, হয় না সাধারণত। কারণ মার্কিন সিনেট, মার্কিন কংগ্রেস, মার্কিন পররাষ্ট্র দপ্তর সব কিছুই, পেন্টাগন বা সিআইএ
তাদের সম্মিলিত ডিসিশনের ব্যাপার থাকে, সেজন্য প্রেসিডেন্টের একক কোনো বিষয় আছে সেটা মনে করছি না। সবচেয়ে আজকে যে তার শপথ অনুষ্ঠান হলো, যেটা হলো সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদী তিনি যে এখানে আমন্ত্রিত হলেন না, বরং আম্বানি পরিবারের ওরা আমন্ত্রিত হলো বা গেল ব্যবসায়ী হিসেবে, যে কোথায় যাক। অথচ নির্বাচনের আগে আমরা শুনেছি যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে নরেন্দ্র মোদী তার বিশ্বস্ত বন্ধু, পুরনো বন্ধু, কিন্তু তার এত বড় দেশ, এত গণতন্ত্রের দেশ ভারত রাষ্ট্র, তার প্রধানমন্ত্রীকে যে আমন্ত্রণ জানায় না, এটা একটা মানে হোঁচট খাওয়ার মতো ব্যাপার। এবং আমাদের এখানে এটাকে কেন্দ্র করে অনেকেই খুব উৎসাহিত হয়েছিল যে ডেমোক্রেটদের সাথে প্রফেসর ইউনূসের সম্পর্ক মিলিয়ে টিলিয়ে বা বিএনপির সম্পর্ক মিলিয়ে তারা খুব আহ্লাদে হয়েছিল। আমি মনে করছি এই ঘটনার মধ্যে দিয়ে তাদের বেলুন ফুটো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্প আপনার তার দায়িত্ব নেওয়ার সাথে সাথে তার নির্বাচনী প্রচারণার সময় যে কথাগুলো বলে এসেছিলেন সেই আঙ্গিকেই অনেক বড় দাগে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন। সো এখানে সারপ্রাইজিং কিছু ছিল না। মানে যারা ডোনাল্ড ট্রাম্পের আপনার নির্বাচনী প্রচারণা ফলো করেছেন এবং তার মেইন কনস্টিটিউয়েন্টস যারা ছিলেন মিডল আমেরিকা অ্যান্ড সো অন সো ফর, মিডল ক্লাস আমেরিকা, তাদের জন্য যে প্রমিসেসগুলো উনি রেখেছিলেন সেই আঙ্গিকে উনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে অনেকগুলো প্রজ্ঞাপন জারি করেছেন, অনেকগুলো বাতিল করেছেন, পরিষ্কার ওই আঙ্গিকে ছিল। সো এখানে আসলে সারপ্রাইজিং কিছু ছিল না। এবং উনি অনেকগুলো আলোচনা করেছেন যে আমেরিকান ফরেন পলিসিকে উনি অনেকভাবে চেঞ্জ করবেন। তো বড় বড় দাগে যে আলোচনাগুলো করেছেন তাতে এখনো মনে হচ্ছে না যে কোনো বিরূপ প্রভাব খুব অল্প মেয়াদের বাংলাদেশের উপরে পড়বে। রাদার পজিটিভ কিছু প্রভাব পড়তে পারে যদি চায়নাকে উনি যেভাবে সর্ট অফ থ্রেটেন করছেন, ট্রেড ওয়ারের যে থ্রেটসগুলো দিচ্ছেন, এই ট্রেড ওয়ারের থ্রেটগুলো যদি, এবং উনি দায়িত্ব নেওয়ার সাথে সাথে ওনার অনেকগুলো কথা যেগুলো নির্বাচনের সময় মানে বলেছিলেন সেগুলো যেহেতু উনি বাস্তবায়ন করলেন, তাহলে হতেই পারে এই ট্রেড ওয়ারের জিনিসটা উনি বাস্তবায়ন করবেন। যদি করেন তাহলে অর্থনৈতিক দিক থেকে যদি আমরা যাচাই করি তাহলে বাংলাদেশের জন্য এটা ইতিবাচক হতে পারে। তাছাড়া ওভারঅল ফরেন পলিসি ওয়াইজ বাংলাদেশ এবং এই রিজনের উপরে তার বড় কোনো নজর আছে বলে আমি মনে করি না। এবং একটা জিনিস আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে কাছের হলো বড় বড় ব্যবসায়ীরা, ইলন মাস্ক এন্ড সো অন সো ফোর্থ, এরা সবচেয়ে কাছে ছিলেন। জি সবচেয়ে কাছে ছিলেন এবং বড় বড় দায়িত্ব অলরেডি পেয়ে গেছেন। তো যখন বড় বড় ব্যবসায়ীরা বড় বড় দায়িত্ব পেয়ে গেছেন তখন এখানেও সারপ্রাইজিং না যে ভারতেরও বড় বড় ব্যবসায়ীরা দাওয়াত পাবেন। হ্যাঁ, সো ওই ধরনের জিনিসপত্রই হয়েছে। সো এখনো আমি জানি বড় বড় কিছু মুভস করেছেন ডোনাল্ড ট্রাম্প, বাট সারপ্রাইজিং আশ্চর্যজনক কোনো মুভস এখনো করেননি। এবং আমরা প্রথম থেকেই ধারণা করে নিয়েছিলাম যে দ্বিতীয়বার এবং শেষবারের প্রেসিডেন্সি ডোনাল্ড ট্রাম্পের, এই পুরো 4 বছরই সে চেষ্টা করবেন অনেক বড় বড় চমকপ্রদ জিনিসপত্র। সেই জায়গায় বাংলাদেশের ভালো মন্দের কোনো হিসেব আছে? এগেন আমি যেটা আপনাকে বললাম যে আমরা আশঙ্কার বড় কিছু দেখি না বাংলাদেশের জন্য, কারণ ওরা ফরেন পলিসি মুভসগুলোতে বাংলাদেশের জন্য নেতিবাচক বড় কোনো জায়গা এই মুহূর্তে দৃশ্যমান না। এবং চায়নার সাথে যে ট্রেড ওয়ার, এইটা কিভাবে পরিচালনা করবেন তার ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক কিছু দিকও বের হয়ে আসতে পারে। আমি 30 সেকেন্ডে দেখেন একটা নিউজ দেখায় আপনাকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে যমুনা টেলিভিশন একটা নিউজ দিয়েছে, কার্যালয়ের হাতে 7 জন হাসপাতালে। আপনি দেখেন এই যে উনি যেটা বললেন যে ছাত্রদেরকে যারা পরিচালিত করছে তাদেরকে ক্ষমতার কেন্দ্রে আনবার চেষ্টা করছে বা এই সব মানে প্রাচুর্য স্বাদ যারা দিয়েছে তারা অন্যায় করছেন এবং এদের পরিণতিটা নষ্ট করছেন এবং দেশেরও ক্ষতি করছেন। দেখেন এখানে আমরা ওই হাহারি একটার কথা বলতাম, 30,000 মানুষ এই নিয়োগে 68,000 মানুষের মধ্যে হাহা খুশি, যারা মারামারি কামড়াকামড়ি শুরু করেছে। আপনি চিন্তা করেন 25,000 মানুষ রাইট বলছে যে ঠিক হয়েছে এরকম, আর 10,000 মানুষ দুঃখ প্রকাশ করেছে এই ঘটনায়। আপনি তাহলে সেন্টিমেন্টটা বোঝেন। এই ছাত্রদেরকে 5 মাস আগে তাদের পিছনে লাখে লাখে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে ডাকে, অথচ তারা আজকে হাস্যরসের পাত্র হয়েছে। কে তৈরি করছে, কেন হয়েছে, এটা একটা বিশ্লেষণ করবার প্রয়োজন আছে। তো শুধু আপনি বললেই হবে না যে সমস্ত মানুষ আপনার সাথে। এখন আপনি ডাকেন কয়জন মানুষ আপনার সাথে, আপনি আমাকে অপবাদ দিচ্ছেন আমি নির্বাচন চাচ্ছি। তারা যে এই প্রতিনিয়ত মারামারি কাটাকাটি হামলা, অনেকে বলছেন ভাগ বাটোয়ারের দ্বন্দ্ব, এই যে মানে মানে ছোট ছেলেরা, বাচ্চা ছেলেরা, আমাদের সন্তানেরা, ভাইয়েরা, এরা যে আজকে এই পর্যায়ে মানে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে নিজেরা এই পরিবেশ তৈরি করছে বা তাদেরকে যারা পরিচালিত করছে তারা অন্যায় করছে, এদেরও কিন্তু বিচার হতে পারে। দেখবেন আপনি। আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।